ডাক্তার ইসান চৌধুরী ইমার্জেন্সি সার্জারি শেষ করতে করতে রাত প্রায় 2টো বেজে গেছে। ওরি রুম থেকে বেরিয়ে নার্স আদিতিকে ডেকে বলল, শুনুন মিস অদিতি, আমি এখন বাড়ি যাচ্ছি। পেশেন্টের কিছু প্রয়োজন হলে আপনি একটু দেখবেন। অদিতি তখন বলে উঠল, ওকে স্যার। বলে ইসান চৌধুরী বেরিয়ে নিজের গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এই রাঙামাটি পাহাড়ি আঁকাপাকা রাস্তা, তার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, যার ফলে রাস্তাটা ভেজা। এই পাহাড়ি রাস্তা ধরেই গাড়ি হেডলাইনে আলোয় গাড়ি ড্রাইভ করছে ঈশান। চোখে মুখে তার ক্লান্তির ছাপ স্পষ্ট। এরই মধ্যে ঈশানের মার ফোন আসে। ঈশান এক হাতে কল রিসিভ করে কথা বলতে থাকে তার মায়ের সাথে। অপরদিকে ক্ষতবিক্ষত অবস্থায় ভেজা পাহাড়ি রাস্তায় এলোমেলো ভাবে দৌড়ে যাচ্ছে ইসরা। গভীর রাতে পাহাড়ি এলাকা শুনশান, মাঝে মাঝে পাহাড়ের জঙ্গল থেকে ঝিঝি পোকারা ডেকে যাচ্ছে। সারা শরীরে কাঁচের টুকরোয় ক্ষতবিক্ষত ইসরার, চোখ ঝাপসা হয়ে আসছে। তবুও যে দৌড় থামালে চলবে না তার, এ সাজে আর উপায় নেই। হঠাৎ ইসরার চোখে গাড়ির হেডলাইনে আলো এসে পড়ায় তাল সামলাতে না পেরে একদম গাড়ির সামনে গিয়ে পড়েছে। ওদিকে ঈশান ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় হঠাৎ করে গাড়ির সামনে এত রাতে কেউ চলে আসায় হকচকিয়ে যায় সে। অতঃপর জোরে ব্রেক চাপে গাড়িটা থামিয়ে কোনো রকমে তার মাকে বলে ওঠে, মা একটু রাখছি। কথাটা বলেই তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে ঈশান। গাড়ির সামনে এসে বলে, এক্সকিউজ মি, দেখে চলতে পারেন না? এত রাতে ওভাবে রাস্তায় দৌড়াচ্ছেন কেন? ঈশান কথাটা বলেই ইসরার মাথাটা হাতে নিতেই দেখলো সম্পূর্ণ সেন্সলেস হয়ে কপাল পেটে রক্ত গলগল করে বেরিয়ে যাচ্ছে। তাছাড়া পরনে সাদা বেগুনি শাড়িটাও রক্তে মাখামাখি অবস্থা, সাথে হাতে পায়ে কাঁচের টুকরোয় ক্ষতবিক্ষত চিহ্ন। ঈশান বলে ওঠে, ও শিট, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, এমার্জেন্সি হসপিটালে নিতে হবে। বলে ইসরাকে করে তুলে নিয়ে গাড়িতে শুয়ে দিয়ে ঈশান আবারও হসপিটালের দিকে গাড়ি ঘোরালো। বেশ খানিকক্ষণ বাদে হসপিটালে ইসরাকে কোলে তুলে নিয়ে ঢুকলো ঈশান। ঈশানকে এভাবে ঢুকতে দেখেই অদিতি এগিয়ে এসে বলল, কি হয়েছে স্যার? ইনি কে? এনার তো প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিয়ে চলুন স্যার। সাথে সাথে ঈশানও বলে ওঠে, ব্যবস্থা করো কুইকলি। ইসরাকে নিয়ে এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যায় ঈশান। অপরদিকে সেলিনা বেগম, ঈশানের মা, আর ঈশিতা, ঈশানের বোন, ড্রয়িং রুমে বসে বসে চিন্তা করছে। ঈশিতা চিন্তিত হয়ে তার মাকে বলে ওঠে, আম্মু, ভাইয়া এখনো কেন এলো না বলো তো? সে কখন তোমাকে ফোন করেছিল যে। এখানে আম্মু তখন বলল, সেটাই তো, তোর ভাই তো অনেকক্ষণ আগেই বলেছিল আসছে, এখনো তো আসেনি তোর ভাই, আর এখন তো আবার ফোনটাও সুইচ অফ। ঈশিতা যখন বলে উঠল, আচ্ছা অদিতি আব্বুকে ফোন করলে হয় না? ঈশানের আম্মু তখন বলে উঠল, করে দেখতো। ঈশিতা অদিতির নাম্বারে ফোন দিল, কিন্তু অদিতির নাম্বারও ছিল সুইচ অফ। এবার ঈশিতাও চিন্তিত হয়ে তার আম্মুকে বলে উঠল, আম্মু, কি হয়েছে বলো তো? এখন তো আবার অদিতি আপুরও ফোনটা সুইচ অফ। ভাইয়াটার কি হলো বলো তো? আমার যে খুব চিন্তা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ডক্টর মাহমুদুর রহমান সিয়ানের অপারেশন শেষ করে ওটি থেকে বেরোলো। সানভি মাথা নিচু করে কেঁদেই চলেছে। উনি এসে সানভির কাঁধে হাত রাখলেন, বললেন, মাহমুদ, সিয়ানের অপারেশন সাকসেসফুল। আশা করি 2-4 আওয়ার্সের মধ্যেই জ্ঞান ফিরবে। চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই ওকে কেবিনে শিফট করা হবে। আর চিন্তা করো না, হয়তো তুমিও আবার অসুস্থ হয়ে পড়বে। কিছুক্ষণ পর সিয়ানকে কেবিনে শিফট করা হলো। সানভির সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ভাইয়ের কেবিনে ঢুকলো। এদিকে ইসরার অপারেশন চলছে, তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, পালস রেট খুবই কম। হাত পায়ের থেকে একটু একটু করে কাঁচের টুকরো তুলে ট্রেতে রাখছে ঈশান। অদিতি এটা সেটা এগিয়ে দিতে দিতে বলছে, ইস, কাজে মেয়েটাকে এভাবে টর্চার করেছে স্যার। ঈশান তখন বলে উঠল, জানি না, বলতে পারছি না। তুলোটা দাও তো অদিতি। অদিতি বলে উঠল, এই নিন স্যার। দিয়ে দিল ঈশানকে। ঈশানও খুব কেয়ারফুল ইসরার শরীরের সমস্ত রক্ত ক্ষত পরিষ্কার করছে, তারপর অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজও করে দিল। ইসরার শরীরে যা তা একটা অবস্থা, নয়তো আবার ইনফেকশন হয়ে যেতে পারে। ইসরার মাথা সেলাই করে পুরো মাথাটা ব্যান্ডেজ করা হয়েছে। ওর মাথায় ব্লিডিং কিন্তু এখনো কমেনি, ব্রেনে বেশ বড়সড় রকমের একটা ইফেক্ট করেছে। অদিতি তখন বলে উঠল, স্যার, ওর মাথার ব্লিডিং তো এখনো বন্ধ হয়নি। ঈশান তখন বলে উঠল, ও মাথায় বেশ বড়সড় রকমের আঘাত পেয়েছে, মেমোরি লসও হয়ে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই ব্লিডিং বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। ইসরার অপারেশন ডান। মধ্যরাত হওয়ায় ওরা ছাড়া তেমন কোনো ডাক্তার নার্সই ছিল না হসপিটালে, শুধু ঈশান, অদিতি আর একজন নার্স ছিল। ইসরাকে আইসিইউ রুমে শিফট করা হয়। ওর অবস্থা খুবই ডিফিকাল্ট।
ওর মাথায় আঘাতটা বেনে প্রচণ্ড ইফেক্ট ফেলেছে। তার জন্যই নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, আর পালস রেটও খুবই কম। সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে ঈশান। মেয়েটার কিছু হয়ে গেলে যেন সে নিজেকে ক্ষমা করতে পারবে না। মেয়েটার মলিন মুখে এক অদ্ভুত মায়া, যে মায়ায় অলরেডি ঈশানও পড়ে গেছে। ঈশানের হাতের কাচের টুকরোই খোঁচায় বের হওয়া রক্তের জায়গা শুকিয়ে জমাট বেঁধে গেছে। আসলে তখন ইসরাকে করে নেওয়ার সময় ওর হাতে পায়ে কাজগুলোই কোনো রকমে ক্ষত লেগে গেছে ঈশানের হাতে। অদিতি বলে উঠলো তা দেখে, স্যার আপনিও তো ইনজিওর, আপনাকে ড্রেসিং করে দেই। ঈশান তখন বলে উঠলো, আই এম ফাইন অদিতি, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক আছি একদম। অদিতি তখন বলে উঠলো, বাট স্যার। ঈশান তখন বলে উঠলো, এত হাইপার হওয়ার কিছুই নেই, আমার কিছুই হয়নি। আজান দিতে যাচ্ছে বাইরে, প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঈশান নিজের কেবিনে নামাজটা পড়ে নিল। নামাজ শেষে চেয়ারে এসে বসলো সে। অদিতি দরজায় লক করে তখন বলল, মে আই কাম ইন স্যার? ঈশান তখন বলে উঠল, ইয়েস কাম। অদিতি এসে ঈশানের সামনে চেয়ারটায় বসলো। অদিতি বলে উঠল, স্যার ওনাকে কোথায় পেলেন? ইসরার ঈশানের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সবটা বলল ঈশান। অদিতি তখন বলে উঠল, স্যার আপনি বাড়ি যাবেন না? ঈশান তখন বলে উঠল, যাব কিছুক্ষণ পর, আমার সাথে আইসিইউ কেবিনে চলো তো, ওনাকে একটা বার চেক আপ করে তারপর যাব। ঈশান ইসরার এক পাশে বসে ওর পার্স চেক করছে। পার্সের গতি এখনো খুব একটা ভালো না। ঈশান তখন বলে উঠল অদিতিকে, শুনুন অদিতি। অদিতি বলে উঠল, জি স্যার বলুন। ঈশান তখন বলে উঠল অদিতিকে, উনি এখনো বিপদমুক্ত নয়, আমি বাড়ি গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবারও আসছি, আপনি ওনার খেয়াল রাখবেন। অদিতি তখন বলে উঠল, স্যার আপনি কোনো টেনশন নেবেন না, আমি আছি এখানে। তাছাড়া রুহি ম্যাডামও চলে এসেছে, উনি আর আমি মিলে দেখে রাখবো, আপনি বাড়িতে যেতে পারেন নিশ্চিন্তে। তখন বলে উঠল ঈশানও, ওকে বলে ঈশান বেরিয়ে এলো। ওর মাথাটা পুরো ঝিমঝিম করছে। রাত থেকে একটার পর একটা প্রেশার গিয়েছে ওর উপর দিয়ে। প্রায় আধ ঘন্টা পর ঈশান বাড়ি এসে পৌঁছালো। ওর হসপিটাল থেকে বাড়ির দূরত্ব আধ ঘন্টার মতো পথ। ঈশান বাড়ির ডোরবেল বাজাতেই দৌড়ে এসে দরজা খুললো ঈশিতা। ঈশিতা বলে উঠল চিন্তিত হয়ে, কি ব্যাপার ভাইয়া, সারা রাত তুমি কোথায় ছিলে? মায়ের সাথে না কথা হলো তোমার? তখন ঈশান বলে উঠল, ভেতরে চল সবটা বলছি। ঈশান ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসলো। সেলিনা বেগম টেবিলে ব্রেকফাস্ট সাজালেন। ঈশানের আম্মু তখন বলে উঠল, কিরে কোথায় ছিলি সারা রাত তুই? তার উপর আবার ফোনটাও সুইচ অফ, কতটা টেনশনে ছিলাম জানিস আমরা। ঈশান রাস্তা থেকে ঘটে যাওয়া সব ঘটনাই হসপিটাল পর্যন্ত সবটা বলল তাদের। সেলিনা বেগম তখন বলে উঠলেন, এত রাতে একটা মেয়ে রাস্তায় ওভাবে, মেয়েটা কে, কোথায় থাকে সে? প্রত্যুত্তরে ঈশান বলে উঠল, ওনার এখনো জ্ঞান ফিরেনি আম্মু, জ্ঞান ফিরলে বলতে পারবো, বাট ওনার ব্রেনে অনেকটা ইফেক্ট পড়েছে, মেমোরি লস হওয়ার সম্ভাবনা বেশি, অবস্থা বেশি একটা ভালো না, বুঝতে পারছি না কি হবে। ব্রেকফাস্ট শেষ করে ঈশান নিজের রুমে যেতে যেতে বলে উঠল, ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে আমি আবার হসপিটালে যাব আম্মু। ঈশানের আম্মু তখন চিন্তিত হয়ে বলল, সে কি সারা রাত তো বাড়ির বাইরে ছিলে, আবার 2 ঘন্টা পরেই চলে যাবি? ঈশান তখন বলে উঠল, ওনার কন্ডিশন খুব একটা ভালো না, এভাবে অদিতি আর রুহির উপর আমি ভরসা করতে পারছি না, আমার পেশেন্টের উপর আমার একটা দায়িত্ব আছে। আর ঈশান চৌধুরী নিজের দায়িত্বে কখনো অবহেলা করে না, তাই ঘন্টা দুয়েক পরেই আমি চলে যাব হসপিটালে। প্রায় 2 ঘন্টা পর অ্যালার্মের শব্দে চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো ঈশানের। ঘুমো ঘুমো চোখে বেড সাইডে টেবিলে চশমাটা পরে নিল। তারপর অ্যালার্মটা বন্ধ করে উঠে বসলো সে। মাথা ব্যথাটা এখনো কমেনি, এক কাপ কড়া করে কফি খেতে পারলে ভালো হতো। ঈশান তখন বলে উঠল, মা ও মা, তাড়াতাড়ি করে 1 কাপ কফি করে দাও তো, মাথাটা ভীষণ ধরেছে। মিনিট 5-এর মাথায় সেলিনা বেগম তড়িঘড়ি করে কফি করে ছেলের রুমে এলেন। বললেন, এই নে বাবা। ঈশানও কফিটা নিয়ে শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে ঈশান দ্রুত আইসিইউতে প্রবেশ করলো। তখন অদিতি দেখে বলে উঠল, স্যার আপনি এসেছেন? ঈশান তখন বলে উঠল, উনি কেমন আছে অদিতি? প্রত্যুত্তরে অদিতি বলে উঠল, স্যার আগের মতো করেই, কোনো পজিটিভ কিছুই দেখলাম না। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে ইসরাকে চেক আপ করতে লাগলো। হসপিটালে অনেক নার্স রুহি বলে উঠল, 4-5 ঘন্টা তো কেটেছে, ওনার তো এখনো রেসপন্স পাওয়া যায়নি স্যার। রুহির কথায় ঈশান জবাব দিল, উনি মাথায় বেশ বড়সড় রকমের আঘাত পেয়েছে, তাই এখনো কোনো রেসপন্স নেই, ওনাকে আজ 24 আওয়ার্স এই আইসিইউতে অবজারভেশনে রাখতে হবে, তারপর দেখা যাক কি করা যায়। বলেই বেরিয়ে নিজের কেবিনে চলে গেল ঈশান।
পাহাড়ের উপরে একটা ভাঙা বাড়িতে এসে ঢুকলো শাওন। রুমের একপাশে তার ছেলেপেলেগুলো বেঘরে ঘুমাচ্ছে। সেখানে ফার্সিয়াকে না দেখেই শাওনের মাথা গরম হয়ে এলো। চেঁচিয়ে বলতে লাগলো,